শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে। এক সপ্তাহে মোট আক্রান্তের ৪৫ ভাগের বয়স ২০ বছরের কম। গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের উদ্যোগ, অধিকৃত জমি নিজেদের দাবি সাঁওতাল সম্প্রদায় ও চিনিকলের। বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিকায়ন হচ্ছে দেশের সব বিমানবন্দর। ৩২,০০০ কোটি টাকার বেশি ব্যয়। পাকিস্তানের কোয়েটায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ২০, ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত বাড়ার শঙ্কা। সাফ চ্যাম্পিয়নশিপে রাতে লড়বে বাংলাদেশ মালদ্বীপ। ফাইনালের পথে এগিয়ে যেতে জয় চায় লাল সবুজ। স্বাগত সকালে ইন্ডিপেন্ডেন্ট বিরতিহীন সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহান আলম এবং আমি আরিয়া। সব শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। স্কুল কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েছে। এক সপ্তাহে মোট আক্রান্তের ৪৫% বয়স ২০ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস দমনে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। শনিরাকড়ার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র মাহিম স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল খোলার ৪ থেকে ৫ দিনের মধ্যেই আক্রান্ত হয় ডেঙ্গুতে। জটিলতা বাড়ায় চিকিৎসা চলছে হাসপাতালে। মাহিমের মতো অনেক শিক্ষার্থী ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এক সপ্তাহে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্তের হার ৪৫.৬৫%, যার বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী। স্কুল খোলার পরে ও কোচিংয়ে যাইতো আর স্কুলে গেছে, এরপর থেকে জ্বর। ৬ দিন ক্লাস করছে, এরপরে দিন আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত হয়েছে 5 দিন আগে, গত বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে হওয়ার পরে 3 দিন আমরা বাসায় রাখলাম। ডাক্তারের কাছে নিছি, ওষুধ দেয়, কমে না। পরে দিন হসপিটালে নিয়ে গেলাম, পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষা পরে আর কি ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। গত 2 সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে চিকিৎসকরা। বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা রাখার চেষ্টা করছে, যার কারণে এখন মনে হয় বাসাবাড়ি কিছুটা পরিষ্কার আছে, যার কারণে বাসাবাড়িতে বাচ্চারা আক্রান্ত না হলেও স্কুল কলেজ খোলার পরে দেখা যাচ্ছে যে ইয়ঙ্গার এজ যারা, সেই ইয়ঙ্গার এজ গ্রুপের রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত ১৯,০০০ ছাড়িয়েছে, আর সরকারি হিসেবেই মারা গেছেন ৭৩ জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই খবরে সাধারণ মানুষ খুশি হলেও ওই জমিকে পূর্বপুরুষের সম্পত্তি দাবি করে আন্দোলনে নেমেছে সাঁওতাল সম্প্রদায়। তবে প্রশাসনের দাবি, অধিগ্রহণকৃত জমি রংপুর চিনিকলের মালিকানাধীন। স্বার্থান্বেষী মহল সাঁওতালদের ভুল পথে পরিচালিত করছে বলে দাবি জনপ্রতিনিধিদের। ২৪ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে ইপিজেড স্থাপনের ঘোষণা দেয় সরকার। উত্তরের এই জনপদের পিছিয়ে পড়া ২ লাখ মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই এর উদ্দেশ্য। ওদিকে রংপুর, এদিকে বগুড়া, মাঝখানে কিন্তু কিছু নেই। অর্থাৎ এই বিশাল জনগোষ্ঠীকে কর্মের মধ্যে নিয়ে এসে তাদেরকে একটা বেটার লাইফে যদি তাদেরকে নিয়ে যেতে হয়, কোনো পথ নেই। ইপিজেড স্থাপনের খবরে খুশি স্থানীয়রা। এর ফলে নিজ এলাকাতেই অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা তাদের। এই অঞ্চলটা, পুরো অঞ্চলটা ইপিজেড হলে অধিকাংশ লোক এখানে কাজ করতে পারবে। তবে যে জমিতে ইপিজেড হচ্ছে সেটিকে বাপ-দাদার সম্পত্তি দাবি করে আন্দোলন শুরু করেছে সাঁওতাল সম্প্রদায়। তাদের দাবি, আখ চাষ ছাড়া অন্য কিছু হলে তাদেরকে জমি ফেরত দেওয়া হবে বলে ১৯৬২ সালে চুক্তি হয়েছিল। ৫ নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে পূর্বের মালিককে ফেরত দিতে হবে যদি আখ চাষ বা সেই উদ্দেশ্যে ব্যবহার না হয়। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নিরীহ সাঁওতালদের ভুল পথে পরিচালনা করে ফায়দা লুটতে চাইছে একটি চক্র। সরকার ইচ্ছা করলে যে কোনো ধরনের কার্যক্রম বা সিদ্ধান্ত এখানে গ্রহণ করতে পারে। স্পেসিফিক আসলে এই ধরনের তাদেরকে ফিরিয়ে দিতে হবে এমন আসলে বিষয়টা নয়। জেলা প্রশাসক বলছেন, বাগদা ফার্মের জমি রংপুর চিনিকলের, এর সপক্ষে কাগজপত্র রয়েছে বলেও দাবি তার। আমাদের গেজেটে বলা আছে যে প্রথম রিকুইশন করা হয়, রিকুইশন করে অ্যাকুইশন করা হয়। অ্যাকুইশন করার পরে সেটা কিন্তু অ্যাসেট রেকর্ডে রংপুর সুপার মিলের নামে আসে, তারপরে হলো
বিআরএসএফ তাই আছে। তো এখানে আসলে দাবি করার কোনো সুযোগ আসলে আইনগতভাবে নাই। 1842 একর জমির দখল নিয়ে 2016 সাল থেকে রংপুর চিনিকল কর্তৃপক্ষের সাথে সাঁওতালদের বিরোধ চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে দেশের সব বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তা। এখানে ব্যয় হচ্ছে 32,000 কোটি টাকার বেশি। এগুলো পুরোদমে প্রস্তুত হলে পর্যটন সম্ভাবনা বাড়ার পাশাপাশি এভিয়েশন খাতের ব্যবসা 3 গুণ বাড়বে বলে আশা করছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নত করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর সহ প্রায় সকল বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। করোনার মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ প্রায় 40% শেষ হয়েছে। কক্সবাজারে হচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বিমানবন্দর। এছাড়া সিলেট, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের কাজও চলমান রয়েছে। এর চেয়ে আরেকটু ভালো হলেই ভালো হয়, যেহেতু আমরা বাইরের দেশগুলোর মধ্যে দেখি এর চেয়ে ভালো, কিন্তু আশা করি দেশ হিসেবে আমাদের ভালো আছে। দেশের বিমানবন্দরগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, বিদেশি পর্যটকদের সব সুবিধা নিশ্চিত করতেই বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। এগুলো প্রস্তুত হলে দেশের পর্যটন খাতের সম্ভাবনাও বাড়বে। বর্তমানে যুগান্তকারী কিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তার মধ্যে অন্যতম। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার নকশা প্রণয়ন সম্পূর্ণ হয়েছে। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেতে চোরাচালান বন্ধ করার পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানো জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নের কাজ চলছে। এগুলো পুরোদমে প্রস্তুত করা গেলে যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে। তবে যাত্রীরা বলছেন এগুলো তত্ত্বাবধানেও গুরুত্ব দিতে হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সৈয়দপুর। চাঁদপুরের নজরুল ইসলাম সোহাগ মই ছাড়াই উঠে যান বহুতল ভবনে, খালি হাতে ভেঙে ফেলে জানালার গ্রিল। গত 17 বছরে তার চুরির সংখ্যা 3000-এরও বেশি। 8 বছর বয়সে ঢাকায় এসে শুরু করে চুরি। 10 থেকে 12 বার গ্রেফতার, গণপিটুনির শিকারও হয়েছেন বার কয়েক। সম্প্রতি তাকে গ্রেফতারের পর এসব তথ্য দিচ্ছে ডিবি। দেখে সিনেমার শুটিং মনে হলেও এ ঘটনা ঘটেছে বাস্তবে। কোনো মই ছাড়াই 2 থেকে 5 মিনিটেই পাইপ বেয়ে বহুতল ভবনে উঠে যেতে পারে সোহাগ। গ্রিলও ভেঙে ফেলতে পারে হাত দিয়েই। আর এভাবেই 17 বছর ধরে চুরি করছে সে। বিপত্তি বাধে 26শে সেপ্টেম্বর ঢাকার উত্তরার এই ব্যবসায়ীর বাসায় গ্রিল ভেঙে ঢুকে। সে ঘটনায় মামলার পর তদন্তে নামে ডিবি। গ্রেপ্তার হন সোহাগ ও তার সহযোগী মানিক। আমার রুমে আমার মাথার কাছে 3টা মোবাইল ছিল, সেই মোবাইলগুলো ওনারা নিয়ে গেছে। আমার ওয়ারড্রপের ভিতরে কিছু টাকা ছিল, সেগুলো নিয়েছে। আমার মেয়ের পড়ার টেবিলটা আমার রুমেই ছিল, যে রুমে আমি থাকি, তো ওখানে ড্রয়ার ছিল, সেখানেও কিছু টাকা নিয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে বিস্মিত হয়েছে গোয়েন্দারা। মাসে অন্তত 15 আর সে হিসেবে গত 17 বছরে 3000-এর বেশি চুরির সঙ্গে জড়িত সে। আগে অন্যের অধীনে থাকলেও 2 বছর ধরে সে নিজেই গড়েছেন চক্র। তাদের চুরি করা মোবাইল, ল্যাপটপ বিক্রি হয় গুলিস্তান সহ নানা মার্কেটে, আর স্বর্ণ বিক্রি হয় তাঁতিবাজারে। যে দিকটাতে দারোয়ান আর কি ঘুমায় থাকে, ওই দিকটাতে ঢুকতাম, ঢুকার পরে 5 লাখ যেগুলা এগুলা ব্যাগ করে ভাইঙ্গা ঢুকতাম, ঢুকা চুরি করে আবার ওই যেখানে ঢুকতাম এখান থেকে বেরিয়ে করতাম। গোয়েন্দারা বলছেন গ্রিল ভাঙা চোরদের মূল টার্গেট নাজুক নিরাপত্তা ব্যবস্থার বাসাগুলো, আর এদের হাত থেকে বাঁচতে দিচ্ছেন ভবনে সিসিটিভি স্থাপন ও প্রহরীদের আরো সতর্ক থাকার পরামর্শ। রাস্তায় ঘুমায় এরা, অপরাধ করে আবার রাস্তায় মিলিয়ে যায়। তো এইগুলো কতগুলো মৌলিক সমস্যা, যেগুলোর জন্য এদেরকে ট্র্যাক ডাউন করা আমাদের জন্য অনেকাংশে কঠিন হয়ে যায়। তো আমরা বোধ করি যতবার ধরা পড়বে, এখন আমরা হাতের ছাপ, আঙুলের ছাপ, চেহারা ইত্যাদি রেখে দিতে যাচ্ছি, সেগুলো দিয়ে এদেরকে ট্র্যাক ডাউন করা কিছুটা সহজ হবে। এছাড়া চোরাই পণ্য বিক্রি হয় এমন দোকান, মার্কেটে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। বলছে এসব কেনাকাটায় জড়িতদেরও গ্রেপ্তার করা হবে।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়ার পর মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। বিসিবির নতুন সভাপতি কে হবে জানা যাবে আজ। পাপন সহ পুনর্নির্বাচিত 18 পরিচালক, নতুন 6 জন। এবার পাকিস্তানের ভূমিকম্পের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 200 জন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। বৃহস্পতিবার রাত 3টার দিকে উত্তর পশ্চিম বেলুচিস্তানের হারনাই এলাকায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে উত্তরের ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতের পরপরই উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছেন বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তিনি। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হারনাই অঞ্চল। এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার বাড়িঘর। সঠিকভাবে জন্ম মৃত্যু নিবন্ধন করা হলে সেবা পাওয়া সহজ হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানী কাকরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নিবন্ধন করার ক্ষমতা কাউন্সিলরদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন ঢাকা উত্তরের মেয়র। স্কুল ভর্তি ও পাসপোর্ট করানো সহ জাতীয় গুরুত্বপূর্ণ 18টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়, আর ওয়ারিশ নির্ধারণ সহ বেশ কয়েকটি কাজে প্রয়োজন হয় মৃত্যু সনদের। কিন্তু এই দুটি সনদ নিতে তেমন আগ্রহ নেই মানুষের। জন্ম ও মৃত্যুর 45 দিনের মধ্যে নিবন্ধন করার নিয়ম থাকলেও বেশিরভাগ মানুষই তা নিচ্ছেন না। এই পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে প্রথমবার পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। আলোচনায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে কাউন্সিলরদের কাজে লাগানোর পরামর্শ দেন ঢাকা উত্তরের মেয়র। জনপ্রতিনিধির কাছে যদি আমরা এটা বিতরণ না করতে পারি, স্যার, আমরা যদি সেই জন্ম নিবন্ধন দিতে না পারি, আমাদের 5টা অঞ্চলে এটা তো অত্যন্ত চাপ পড়ে যাবে। আমি আজ অনুরোধ করছি, এখানে রেজিস্ট্রার জেনারেল অফিসে আমরা অলরেডি চিঠি আমরা পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হোক। এই সংক্রান্ত আইনের কিছু ভুল তুলে ধরেন ঢাকা দক্ষিণের মেয়র। বলেন সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে হবে। নিবন্ধকের কোনো আদেশের বিরুদ্ধে সম্পর্ক ব্যক্তি আদেশের 30 দিনের মধ্যে নিম্ন বর্ণিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন। সিটি কর্পোরেশনের মেয়রের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল, এটা আসলে কোনোভাবে সমীচীন না। সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন সেবা নিশ্চিত করতে দেশের সব নাগরিকদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। যত তাড়াতাড়ি আমরা জন্ম মৃত্যু নিবন্ধনটা করতে পারি, তত বেশি আমরা আপডেটেড থাকব এবং ইমিডিয়েটলি once we require any source of a service has to be extended to the particular person, তাহলে কিন্তু আমরা তখনই এই সেবাটা দিতে পারব। 2024 সালের মধ্যে জন্ম নিবন্ধন শতভাগ কার্যকর করার কথা জানান সংশ্লিষ্টরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার 2 বছরেও শেষ হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান করোনায় দীর্ঘদিন বিচারিক কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে দেরি হচ্ছে। মামলাটি এখন যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে, এখন চলবে দ্রুত গতিতে। এদিকে এখনো ন্যায় বিচার পাওয়ার আশা আবরারের পরিবারের। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ভোরে শেরেবাংলা হলে সিঁড়িতে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় করা মামলায় বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে বিচার চলছে বিচারিক আদালতে। 2 বছর পার হলেও এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম। অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের বিচার কাজটা সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সেটা আমরা আবেদন রাখবো। আর উচ্চ আদালতে যখন যাবে তখন এই রায়টা যেন তাড়াতাড়ি শেষ হয়, রায়টা যেন বহাল থাকে। আমার ছেলের মা, আমি সবাই শারীরিক দিক থেকে সবাই অসুস্থ, কেউ মন মানসিক দিক থেকে কেউই ভালো নাই, এইভাবে আমাদের জীবন কাটছে। রাষ্ট্রপক্ষের দাবি আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণে তারা সক্ষম হয়েছেন, ফলে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা তাদের। বুয়েটের শেরেবাংলা আবাসিক হলের গেস্ট রুমে
পূর্ব পরিকল্পনা অনুযায়ী 4-10 এবং 5-10 দফা মিটিং করে তাকে হত্যা করা হয়েছে। মামলার সম্পূর্ণরূপে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং সকল আসামিদেরকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দেওয়ার আমরা জোর আবেদন করি। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন এটি কোনো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, তাই আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ার কারণ নেই। আবরার ফাহাদ যদি প্রি প্ল্যান না থাকে, হত্যা যদি মোটিভ না থাকে, খুন করার যদি উদ্দেশ্য না থাকে, প্ল্যানিং না থাকে, তাহলে মানে এইটা 302 ধারার মামলা চার্জ গঠন করা সঠিক হবে না। এই মামলা 300 দিয়ে আমাদের এই মামলা জাজমেন্ট হবে না, অন্য কোনো সেকশনে জাজমেন্ট হবে। 25 আসামির মধ্যে কারাগারে রয়েছে 22 জন, পলাতক 3 আসামি। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকারের 28টি উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট গ্রহণ চলছে 12 উপজেলা পরিষদ, 4 সিটি কর্পোরেশনের 5 কাউন্সিলর, 5 পৌরসভার 1 মেয়র ও 4 কাউন্সিলর এবং 6 ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে। 5 পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। বাকি 4 পৌরসভায় ভোট চলছে ব্যালটের মাধ্যমে। 4 সিটি কর্পোরেশনে 5টি সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ চলছে। এছাড়া 6 ইউপির বিভিন্ন ওয়ার্ডে ভোট হচ্ছে ইভিএমে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আজ। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ভোট গ্রহণ শুরুর তো 1 ঘন্টার বেশি হয়ে গেল, কি পরিস্থিতি দেখছেন ভোট কেন্দ্রে? ভোটারদের উপস্থিতি কেমন? আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে পাশাপাশি 2টি ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্র নারী এবং আরেকটি পুরুষ। তো আমরা সেক্ষেত্রে যেটি দেখছি যে পুরুষ ভোট কেন্দ্রের সামনে ভোটারদের জটলা বা ভিড় কিছুটা থাকলেও নারী ভোট কেন্দ্রের সামনে কিন্তু এখনো পর্যন্ত একেবারেই হাতে গোনা কিছু মানুষ বা নারী যারা ভোটার রয়েছেন তারা এসে ভোট দিচ্ছেন। এই ওয়ার্ডটিতে মূলত আজকের নির্বাচনে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমরা এতদিন ধরে আলোচনায় যেটি দেখেছি এর মধ্যে 20 জনই বিভিন্ন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আর বিএনপির রাজনীতির একজন রয়েছেন। আর এই ওয়ার্ডটিতে 1982 সাল থেকে টানা 7 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন গোলাম হায়দার মিন্টু। তিনি মূলত গত 18 তারিখ এখানে করোনা পরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করার পরে তা এই আসনটি শূন্য হয়, ওয়ার্ডটি শূন্য হয়। এর প্রেক্ষাপটে এই আজকের নির্বাচনটি হচ্ছে। এখানে 32,041 জন ভোটার রয়েছে, এর মধ্যে 16,216 জন পুরুষ ভোটার, বাকিরা নারী ভোটার এবং 15টি কেন্দ্রে ভোট হচ্ছে, সবগুলোই ইভিএম হচ্ছে ভোট। এবং এই 15টি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা মনিটরিং করার জন্য আমরা দেখছি যে জেলা প্রশাসনের 5টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে। আমরা একটু আগে এখানকার যিনি পুলিশের উপপুলিশ কমিশনার চট্টগ্রাম উত্তরের দক্ষিণে যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে তারা প্রত্যেকটি কেন্দ্রে 6 থেকে 10 জন করে পুলিশ সদস্য এখানে মোতায়েন করেছেন, 14 জন করে আনসার সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এর বাইরে প্রত্যেকটি কেন্দ্রের সামনে সিসিটিভি বসানো হয়েছে, সেগুলো সেন্ট্রালি মনিটরিং করা হচ্ছে। অর্থাৎ এই ভোটকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে একেবারে সর্বোচ্চ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। আর আমরা বেশ উৎসবমুখর পরিবেশে এখনো পর্যন্ত দেখছি, যদিও ভোট কেন্দ্রগুলোর কোথাও এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম বলা যায় এবং সেই প্রেক্ষাপটেই আমরা হয়তো সময় গড়ালে আস্তে আস্তে এই ভোটার সংখ্যা বাড়বে তেমনটাই ধারণা করছি। আর যেহেতু ইভিএমে ভোট হচ্ছে সেহেতু আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ইভিএমের এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যেহেতু বড় ধরনের কারচুপির সুযোগ নেই, সেক্ষেত্রে তারা এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। যদিও সময় গড়ানোর সাথে সাথে এখন পরবর্তী যে পরিস্থিতি সেটি বোঝা যাবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড এবং গোদাগাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে ভোটের সার্বিক পরিবেশ জানাবেন, আর ভোটাররা কি বলছেন, কোনো অভিযোগ কি পেয়েছেন? রাজশাহীতে কিন্তু
একেবারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডে দুটিতে কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং দুটি ভোটই ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কেন্দ্রগুলোতে যে ভোটারদের যে ভিড় সেটি কিন্তু একেবারে নজর কাড়ার মতো এবং রাজশাহী যে সিটি কর্পোরেশনের যে 9 নম্বর ওয়ার্ড এবং গোদাগাড়ী পৌরসভার যে সবগুলোতে কিন্তু একই অবস্থা। আমি যদি দেখা যায় দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখন আমরা আছি, এখানে নারী পুরুষ দুইটি উভয় কেন্দ্রে এখানে 1809টি ভোট এবং প্রিজাইডিং অফিসার যেটি বলছেন যে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোট তারা গ্রহণ করেছেন এবং তবে ইভিএমে একেবারে প্রথম এখানে ভোট গ্রহণ হয়। কিছুটা ধীর গতিতে এখানে ভোট গ্রহণ হচ্ছে কারণ অনেকেই বুথে ঢোকার পর ইভিএমের যে পদ্ধতি সেইটি রপ্ত করতে সমস্যা হয়, মূলত এখানে ধীর গতিতে ভোট গ্রহণ হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারে নজর কাড়ার মতো। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের এই 9 নম্বর ওয়ার্ডের মোট 4টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মোট ভোটার হলো 8,937 জন। ঠিক একই রকম গোদাগাড়ী পৌরসভার যে উপনির্বাচন হচ্ছে মেয়র পদে, সেইখানে কিন্তু আপনার 16টি কেন্দ্রে 32,905 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা দেখেছি যে 9 নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডে কিন্তু এখানে 5 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন এবং গোদাগাড়ী পৌরসভার 4 জন মেয়র প্রার্থী প্রতিযোগিতা করছেন। গোদাগাড়ী আওয়ামী লীগের মনোনীত যে মেয়র প্রার্থী ওয়াহিদুদ্দিন বিশ্বাস তিনি নৌকাপতিকে প্রতিযোগিতা করছেন এবং স্বতন্ত্র যে 3 জন প্রার্থী আছে তাদের মধ্যে আমিনুল ইসলাম নামে একজন প্রার্থী গতকালই নির্বাচন অনিয়মের অভিযোগ তুলে তিনি কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এই যে নির্বাচন দুইটি একটি পৌরসভা ও সিটি কর্পোরেশনের একটি কাউন্সিলর পদে ওয়ার্ডের কাউন্সিলর পদে ইলেকশন হচ্ছে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট মোতায়েন আমরা দেখেছি। এইখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে কেন্দ্র ভেদে কিন্তু এইখানে 10 জন 8 থেকে 10 জন পুলিশ সদস্য থাকছে, আনসার সদস্যরা থাকছে, পাশাপাশি আমরা দেখছি র্যাবেরও টহল রয়েছে। নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, ভোটাররা যেন তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। নিজের মেয়ের গর্ভের শিশুকে বিক্রি করে দেন চট্টগ্রামের রাবেয়া বেগম। জন্মের 3 দিন পর চুক্তি অনুযায়ী শিশুকে তুলেও দেন অন্যের কাছে। সন্তানকে না পেয়ে তানিয়া বেগম পুলিশের দ্বারস্থ হলে বেরিয়ে আসে এসব তথ্য। সকালে শিশুটিকে উদ্ধারের পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশে মায়ের কাছেই ছিলেন অন্তঃসত্ত্বা তানিয়া বেগম। 2 অক্টোবর সেখানেই ছেলে সন্তানের জন্ম দেন। 3 দিন পর কৌশলে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়ে তানিয়াকে বাড়ি পাঠিয়ে দেন রাবেয়া বেগম। এরপর শিশুটিকে তুলে দেন অন্যের হাতে। পুলিশে তদন্ত করে বাহির করা হয়েছে যে ওটার সাথে আমার আম্মু জড়িত আছে এবং কি আপনার ওই 2 জনের নাম যায় না, কিন্তু ওনারা আমাদের এলাকার ওইখানে থাকে। সন্তান হারিয়ে পুলিশে খবর দিলে অভিযানে নামে পুলিশ। তদন্ত বেরিয়ে আসে গর্ভে থাকতেই শিশুটিকে স্থানীয় হারুন মনোয়ারা দম্পতির কাছে বিক্রি করে দেন তানিয়ার মা রাবেয়া বেগম। কয়েক দফায় তাদের কাছ থেকে নেন 57,000 টাকা। নানি এবং বাচ্চা যারা নিয়েছে হারুন এবং তার বোন মনোয়ারা, এরা যোগসাজশ করে বাচ্চাটাকে শিশু ঘর থেকে নিয়ে যায় এবং নিয়ে তারা হাটহাজারি চলে যায়। এখন পর্যন্ত যতটুকু জেনেছি মেডিকেলে শিশু পাচার চক্র এটার সাথে জড়িত না। আমি যাদের কথা বললাম এরাই জড়িত। এরপরে যদি আমাদের তদন্ত ভিন্ন কিছু আসে আপনারা জানবেন। চট্টগ্রামের ফতেহাবাদ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাষান্তরেও সম্পৃক্ত হচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানান, শনিবার সরকারের সঙ্গে এই সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে ভাষান্তর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী দায়ী করছেন আশ্রয় শিবিরে ইন্টারনেট সুবিধাকে। অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভাষান্তরের রোহিঙ্গা আশ্রয় প্রকল্প। আগামী মাসে সেখানে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। শনিবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, সরকার ও সংস্থাটির মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হবে। এর মাধ্যমে ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত হবে বলেও দাবি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের। যেভাবে তারা সরকারের সাথে কাজ করছে এবং মিয়ানমারের নাগরিকদের যেভাবে কাজ করছে, ঠিক ভাষান্তর এখন তারা করছে। এইটা নিয়ে একটি সমঝোতা স্মারক আমাদের অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার 12টার সময় আমাদের এই দুর্যোগ ব্যবস্থা তালবদ্ধ কক্ষে অনুষ্ঠিত হবে। কক্সবাজার থেকে 20,000-এর বেশি রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 জনকে পর্যায়ক্রমে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাষাঞ্চল নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে ইউএনএইচসিআর। এদিকে ভাষাঞ্চল থেকে পালিয়ে যাওয়া প্রশ্নে রোহিঙ্গাদের ইন্টারনেট সুবিধাকেই দায়ী করছেন পররাষ্ট্রমন্ত্রী। এদেশে তো তার দেশ না, সে তার দেশে চলে যেতে চায়। সে তার দেশ না হলে অন্য কোথাও যেখানে, আর আমরা সব ইন্টারনেট সব খুলে দিয়েছি বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির সুপারিশে, তো তারা অন্যের সাথে কন্ট্যাক্ট করে তাদের আত্মীয় স্বজন অন্যান্য দেশে আছে, সে আত্মীয় স্বজন ডাকাডাকি করতেছে যাওয়ার জন্য, তারা যাচ্ছে। সেই কথা তারা যদি যায় যাক, আমাদের কি, তারা তার অন্য দেশের লোক, আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের ক্যাম্পে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার আবির্ভাবের পর পূজা মণ্ডপগুলোতে এখন সাজসজ্জার রব। এ পর্যায়ে মণ্ডপের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটছে আয়োজকদের। গোপালগঞ্জে এবার 1228টি মণ্ডপে হবে দুর্গাপূজা। শেষ মুহূর্তে পূজা মণ্ডপ ও প্রতিমার সাজসজ্জা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। 7টা প্রতিমার কাজ করছি, প্লাস আমাদের মাটির কাজ সবগুলো কমপ্লিট হয়েছে এবং আমরা রঙে হাত দিছি, আমাদের রং কমপ্লিট হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের নানা পরিকল্পনা আয়োজকদের। ব্যাপক লাইটিং করা যাবে না এবং কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আর একটা হলো যেটা বিসর্জনের দিন কোনো শোভাযাত্রা করা যাবে না। এই নির্দেশনা মেনে আমরা ইতিমধ্যে সভা করেছি। উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেকটা পূজার মণ্ডপে আমাদের স্থায়ীভাবে কিছু পোস্ট দেওয়া থাকবে, ডাস্টবিন দেওয়া থাকবে। একই সাথে আমাদের ভ্রাম্যমাণ টহল থাকবে। চুয়াডাঙ্গার দাসপাড়ায় শিব মন্দির মহিলা সংঘের উদ্যোগে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। 4 বছর ধরে দুর্গাপূজা আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় 20 জন নারী। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সব দায়িত্বই তারা পালন করেন। এখানে পুরুষরা পূজা করে, কিন্তু আমরা পুরুষদের পাশে পাশে থেকে আমরা যদি মনে করি কিছু করতে চাই, ওই জন্য আমরা নিজেরাও শুরু করছি। ফেনীতে এবার 143 মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে আয়োজনকে উৎসব মুখর করার চেষ্টা চলছে। প্রতিটি পূজা মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্বাস্থ্যবিধি মেনেই যারা ভক্তবৃন্দ আসবেন তারা পূজা মণ্ডপে প্রবেশ করবেন, এরকম আমরা নির্দেশনা দিয়েছি। দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেসব মহিলা বা মেয়েরা এই পূজা মণ্ডপে আসবে তাদেরকে কেউ কোনো ধরনের বিব্রতকর অবস্থায় যাতে না ফেলে বা কেউ কোনো ধরনের ইভটিজিং না করে, সেই বিষয়ে আমরা কড়া নজরদারি রাখছি। 11 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন ঘটকে করে আর ফিরে যাবেন দোলায় চড়ে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঙালি নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলার বাসিন্দারা। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে 2 উপজেলার প্রায় 8 লাখ মানুষ। সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিআরডি বলছে দ্রুতই শুরু হবে সেতু দুটির নির্মাণ কাজ। মুক্তিযুদ্ধের পরপরই শেরপুর উপজেলার সুঘাট ও খানপুর সহ অন্য ইউনিয়নের সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়। সে সময় থেকেই কল্যাণী ঘাটে সেতুর দাবি করে আসলেও এখনো হয়নি সেতু। এতে প্রায় 5 লাখ মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যবসা বাণিজ্যেও অগ্রগতি হচ্ছে না এলাকাবাসীর। আমরা যারা সাধারণ গরিব মানুষ ভ্যান খেটে খাই, তাদের ভ্যানে উঠতে চায় না। প্রায় 10-15 কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়া আসা করা লাগে। প্রায় 5 লক্ষ মানুষ পারাপার হয়। মোটর সাইকেল, স্কুল কলেজের ছাত্রছাত্রী এরা সবাই পারাপার প্রতিদিন রেগুলার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই এলাকায় চলাচলে দুর্ভোগ কমাতে নিয়েছে নানা উদ্যোগ, দাবি কর্মকর্তাদের। ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে সাইট পরিদর্শন করা হয়েছে।
এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক 2টি পয়েন্ট এলজিডি কর্তৃক ব্রিজ নির্মাণের প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম প্রক্রিয়াধীন। একই অবস্থা ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে জয়সিং ঘাটে প্রায় 4 যুগ ধরে বাঙালি নদীর উপর সেতু নির্মাণের দাবি করে আসছেন এলাকাবাসী। যখন নদী ভরে যায় তখন পারাপারের জনগণের খুব অসুবিধাজনক হয়ে যায়। ব্রিজটা যদি আমাদের এই এলাকার ব্রিজটা হতো, তা আশা করি আমাদের এলাকার উন্নত হতো, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান একটু আমাদের সুযোগ সুবিধা হতো। জয়সিং ঘাটেও সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জয়সিং ঘাটে আমরা আর একটা সেতু নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে আমরা WBBIP প্রকল্প, যেটাকে বলে ওয়েস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্প, এর দ্বিতীয় ফেজে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সম্প্রতি বাঙালি নদী খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে নৌবন্দর সচলের পাশাপাশি গতি বাড়বে জনজীবনে। তবে দ্রুত সেতু নির্মাণ না হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার শঙ্কা এলাকাবাসীর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ধুনট, বগুড়া। স্কুল খুললেও ছাত্রাবাস বন্ধ থাকায় স্কুলে আসতে পারছে না শিক্ষার্থীরা। এতে খাগড়াছড়ির 3টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বঞ্চিত 3 শতাধিক শিক্ষার্থী। আবাসিক এসব স্কুলে উপস্থিতি মাত্র 8 থেকে 10 জন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়িতে 3টি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করেছে সরকার। তবে করোনার পর থেকে বন্ধ এসব স্কুলের ছাত্রাবাস। স্কুল খুললেও ছাত্রাবাস না খোলায় শিক্ষা বঞ্চিত হচ্ছে দুর্গম পাহাড়ের কয়েকশো শিক্ষার্থী। দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী 100 হলেও কোনো কোনো ক্লাসে উপস্থিতির সংখ্যা মাত্র 2 থেকে 3 জন। একই অবস্থা মহালছড়ি ও গুইমারার আবাসিক বিদ্যালয়ে। দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি শিক্ষকদের। হোস্টেল বন্ধ থাকার কারণে আমরা স্টুডেন্টদেরকে পাচ্ছি না, ঠিকমতো লেখাপড়া করাতে পারতেছি না, লেখাপড়ার মান উন্নয়নও করাতে পারতেছি না। দুর্গম এলাকার ভিতরে এখানে আবাসিক হোস্টেল এখনো চালু হয় নাই, ছাত্রছাত্রীরা আসতে পারতেছে না, তাদের লেখাপড়া অনেক ব্যাঘাত করতেছে। সরকার নির্দেশিত যে সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া দরকার, আমরা কিন্তু সব প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। এখন শুধু আমরা কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা আছি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর হলগুলো খুলে দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা সদা প্রস্তুত রয়েছে। যখন আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাবো, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের আবাসিক বিদ্যালয়গুলো খুলে দেব। খাগড়াছড়ির 3টি আবাসিক বিদ্যালয়ে লেখাপড়া করছে দুর্গম পাহাড়ের 300-র বেশি শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার RTS-01 নামে টিকা শিশুদের ওপর প্রয়োগের অনুমতি পেল। একে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করেন সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস। বলেন, শিশুদের জন্য বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার টিকা যুগান্তকারী পদক্ষেপ। মশাবাহিত রোগ ম্যালেরিয়ার কারণে প্রতি বছর বিশ্বে 4 লাখ মানুষের মৃত্যু হয়। বিজ্ঞানীদের প্রায় 100 বছরের প্রচেষ্টার ফল ম্যালেরিয়ার টিকা। 6 বছর আগে টিকার কার্যকারিতা প্রমাণ হলেও অনুমতি দিতে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় 7,800 মানুষের মৃত্যু, নতুন শনাক্ত 4,31,000। এনে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,39,000। এ পর্যন্ত আক্রান্ত 23,70,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্র একদিনে করোনায় 2,000 মৃত্যু, আক্রান্ত 1,01,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায় 929 জন। মেক্সিকোতে মারা গেছে 790 জন। কুয়েতে কমেছে করোনা সংক্রমণ। গত 3 দিনে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি দেশটিতে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার শঙ্কায় 18 বছরের কম বয়সীদের মডার্না টিকা দেওয়ার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 30 বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্না টিকা দেওয়ার বন্ধ করেছে সুইডেন। বিধানসভার সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেলে টুইট করে একথা জানান ধনখড়। মমতার সাথে একই সাথে বিধায়ক পদে শপথ নেবেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন।
করোনা মহামারীর কারণে ছোট আকারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে। এর আগে রোববার রেকর্ড ভোটের ব্যবধানে কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মমতা। মহালয়ার দিনে কলকাতার নজরুল মঞ্চে নিজের সুরে নিজেই গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রকাশিত হয়েছে জননী গানের অ্যালবাম, থিম নারী শক্তি। গানের মাধ্যমে নারী শক্তির জয়গানি তুলে ধরা হয়েছে এখানে। এভাবেই মহালয়ার দিন নচিকেতা, বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নজরুল মঞ্চে জাগো বাংলা শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় এই দৃশ্য। এদিনই মুখ্যমন্ত্রীর গানের জননী অ্যালবামও প্রকাশিত হয়। এতে ৮টি গানের গীতিকার ও সুরকার মমতা নিজেই, আর একটিতে দিয়েছেন কণ্ঠ। মমতার অ্যালবামের থিম নারী শক্তি। গানের কথায় তাই বারবারই উঠে আসে নারী শক্তির কথা। মঞ্চে দাঁড়িয়ে প্রথম গান গাওয়ার অভিজ্ঞতার কথা জানান মমতা। নচিক প্রায় জোর করে এই গানটা আমায় করিয়েছে। কি করে করিয়েছি জানেন? 29 তারিখ ইলেকশন ছিল, তো 27 তারিখ পর্যন্ত আমার মিটিং ছিল। গলা ভাঙা অবস্থাতেই ইন্দ্রনীলের বাড়িতে আমরা তিনজনে মিলে জমায়েত হই। তিনজনে কিন্তু কেউ জানে না কি হবে। এবার তিনজনে মিলে জমায়েত হয়ে হঠাৎ এটা একটা সিদ্ধান্ত হলো, এবং ইলেকশনের আগের দিন যখন সবাই ভাবছে আরে আগামীকাল ইলেকশনটা কি হবে, আর তখন আমরা বসে বসে সন্ধ্যে 7টায় এই কাণ্ডটা করছি। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্পের বিষয়টিও উঠে এসেছে গানে। অ্যালবামে মমতা ছাড়াও গান করেন নচিকেতা, ইন্দ্রনীল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র ও তৃষা। অ্যালবামের শুরুতে শোনা যাবে মমতার কণ্ঠে চণ্ডীপাঠ। এর আগে কবি, চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি আছে মমতার। লিখেছেন বই, কবিতা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের কাবুলে পাসপোর্ট অফিসে দেখা গেছে কয়েক হাজার মানুষের ভিড়। এমন সময় পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের উপর লাঠিচার্জ করে তালেবানের নিরাপত্তা রক্ষীরা। নাগরিকদের পাসপোর্ট দিতে চলতি সপ্তাহে অফিস খুলছে এমন খবর ছড়িয়ে পড়ার পর একদিন পর বুধবার কাবুলের পাসপোর্ট অফিসে এসে জড়ো হন আফগানরা। তবে অফিসে কোনো কর্মকর্তা নেই বলে জানায় তারা। তালেবান কর্তৃপক্ষ জানায় আগামী শনিবার থেকে পাসপোর্ট দেওয়া হবে। আফগানিস্তানের পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান আলমগুল হাক্কানি মঙ্গলবার জানিয়েছিলেন দিনে 5 থেকে 6 হাজার পাসপোর্ট দেওয়া হবে। তবে নারী নাগরিকের নথিপত্র প্রক্রিয়াকরণের জন্য নিয়োগ দেওয়া হবে নারী কর্মী। আগস্টে ক্ষমতা দখলের পর থেকে নতুন পাসপোর্ট ইস্যু করা বন্ধ ছিল আফগানিস্তানে। আফগানিস্তানে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার আগেই কাবুল বিমানবন্দরে আইএসকে হামলাকারীকে মুক্তি দিয়েছিল তালেবান। মার্কিন 3 কর্মকর্তার বরাতে বুধবার এ তথ্য দিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, কাবুল দখলের আগে বাগরাম বিমান ঘাঁটির পারওয়ান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় অভিযুক্ত হামলাকারী আব্দুল রহমান আল লোগরিকে। কাবুলের কাছাকাছি অবস্থিত পারওয়ান ও পুলে চৌকি কারাগারে তালেবান বন্দীর সঙ্গে কয়েকশো আইএসকের সদস্য বন্দীও ছিল। 3 মার্কিন কর্মকর্তার মতে পারওয়ান কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অন্য বন্দীর সঙ্গে মুক্তি পায় লোগরিও। আগস্ট মাসের আত্মঘাতী বোমায় 13 মার্কিন সেনাসহ নিহত হয় 1.5 শতাধিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে হবেন তা জানা যাবে আজ। নবনির্বাচিত পরিচালকদের সভায় ঠিক হবে আগামী 4 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেবেন কে। এবারে বোর্ডে নতুন মুখ 6 জন। ভোটের লড়াইয়ে হেরেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর কোচ নাজমুল আবেদিন ফাহিম। সারাদিন বিসিবি কার্যালয় ছিল উৎসবের আমেজ। নির্বাচন নিয়ে প্রার্থী আর সমর্থকে মুখরিত চারদিক। সকাল 10টায় শুরুর প্রথম 3 ঘন্টায় বেশিরভাগ ভোট সম্পন্ন হয়ে যায়। সেই সময় ছিল বিকেল 5টা। 25 পরিচালক পদের 2টি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য নির্ধারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 জন। ফলে নির্বাচন হয়েছে 16 পদের জন্য। 3 ক্যাটাগরি থেকে প্রার্থী ছিল 29 জন। দিন শেষে ফলাফল জানিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিসিবি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
নতুন যারা ডাইরেক্টর হলেন, প্রাথমিকভাবে যারা হলেন, ওনারা উপস্থিত থাকবেন এবং সভাপতি নির্বাচন করবেন। ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি 2 থেকে টানা তৃতীয়বারের মতো জিতেছেন নাজমুল হাসান পাপন। ভোট পেয়েছেন সর্বোচ্চ 53টি। এছাড়াও জয় পেয়েছেন গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশিদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, ফাহিম সিনহা ও ইফতেকার রহমান। আগে যে বোর্ড ছিল সেই বোর্ডে কাউকে নিয়ে কাজ করতে আমার কোনো সমস্যা হয় নাই প্রথমত। এখন যে বোর্ড আসছে সেটাতেও আমার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। খালেদ মাহমুদ সুজন জয়লাভ করেছে, আমি অত্যন্ত খুশি, কারণ তার বিগত বোর্ডে তার অবদান অনেক। ক্যাটাগরি 3-এ লড়াইয়ে জিতেছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নাজমুল আবেদিন ফাহিম, হেরেছেন 37-3 ভোটে। ঢাকা বিভাগের 2 পদের জন্য লড়াই ছিল 3 প্রার্থীর, যেখানে সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয় জয় পেলেও হেরেছেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু হয়েছেন নতুন পরিচালক। বৃহস্পতিবার দুপুরে নতুন পরিচালকদের সভা থেকে জানা যাবে সভাপতির নাম। এখন বলা যাচ্ছে না, আমাদের প্রেসিডেন্ট ইলেকশন সেটা যথাযথভাবে আমরা করব, সেটা আসলে এখনো কেউ ডিক্লেয়ার করেনি, তার প্রার্থী কেউ হতেও পারে, নাও হতে পারে। রাজশাহী বিভাগ থেকে জমজমাট লড়াইয়ের কথা থাকলেও বাস্তবে তা হয়নি। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে 7-2 ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক হন স্বপন। প্যানেলবিহীন নির্বাচনের মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করল বিসিবি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ সাকিব মুস্তাফিজ মুখোমুখি। প্লে অফের লড়াইয়ে থাকতে রাজস্থান রয়্যালসের লড়াই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। গত ম্যাচে কেকেআর একাদশে ফিরে আলো কেড়েছেন সাকিব। বিপরীতে সবশেষ 2 ম্যাচের খরুচে বোলিংয়ে অস্বস্তি ফিজের। শারজায় গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টাইগার ক্রিকেটের বিজ্ঞাপন সাকিব, পেস সেনসেশন মুস্তাফিজ, 2 সতীর্থ এবার মুখোমুখি আইপিএলে। 8 ম্যাচ পর কলকাতা একাদশে ফিরে গেম চেঞ্জার বনেছেন সাকিব। বোলিংয়ের সাথে ফিল্ডিং দিয়ে অধিনায়ক কোচের মন জিতেছেন। তারপরও রাজস্থান ম্যাচে তার নিশ্চয়তা কই। এখন আমাদের উপরে ডিপেন্ড করছে যে আমরা কোয়ালিফাই করতে পারবো কি না পারবো। সো আমি শিওর যে যারাই খেলবে সবাই খুবই এক্সাইটেড থাকবে এবং দলের জন্য বেস্টটা করার চেষ্টা করবে। চেষ্টা থাকবে যে যদি নেক্সট ম্যাচ খেলি সেটাও যেন ভালো খেলতে পারি, আর আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা কোয়ালিফাই করি। আমিরাত পর্বে দুরন্ত শুরুর পর হঠাৎই ছন্দ হারিয়েছেন মুস্তাফিজ। উইকেট বুঝে স্লোয়ার কাটারের ব্যবহারেও ঘাটতি স্পষ্ট হয়েছে। গত 2 ম্যাচের খরুচে বোলিং ফিজকে রেখেছে বাড়তি চাপে। কাগজে কলমে প্লে অফের পথ খোলা, তবে প্রায় অসম্ভব সমীকরণ রাজস্থান রয়্যালসে। কলকাতাকে হারাতে হবে অন্তত 120 রানের ব্যবধানে। বিপরীতে 4-এ থাকা কেকেআর জিতলেই চলে যাবে পরের পর্বে। কোচিং হিসেবে মুস্তাফিজের আইপিএল মিশন থামছে বৃহস্পতিবার। সাকিবেরও হতে পারে একই দশা। এ কদিনে আমিরাতের কন্ডিশন কতটা বুঝলেন, সেই অভিজ্ঞতা বিশ্বকাপের আগে টাইগারদের প্রাপ্তি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাব চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের পথে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচ। 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে লাল সবুজ। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না অস্কার ব্রুজন। কার্ডের খাড়ায় বিশ্বনাথ, রাকিবের সাথে চটে পড়েছেন ফাহাদ। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে স্বাগতিকরা। ম্যাচ শুরু রাত 10টায়। ফাইনালের পথ মসৃণ করতে জয়টা যে বড্ড বেশি জরুরি। দ্বীপ দেশটির পরিচিত মুখ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। প্রতিপক্ষ কোচ তার পরিচিত, কিন্তু ফাইনালে ওঠার ক্ষেত্রে দুদলের জন্যই এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। সেখানে কেউ কাউকে ছাড় দেবে না। 4 পয়েন্টে স্বস্তি নিয়ে সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। বিশ্বনাথের লাল কার্ডে আছে অস্বস্তি, সাথে 2 হলুদ কার্ডে রাকিবের অনুপস্থিতি গলার কাটা। ব্রুজন অবশ্য এসব নিয়ে ভাবতে রাজি নয়। বাংলাদেশ ফুটবলের জন্য এটা নতুন অধ্যায়। আগে কি হয়েছে কি হয়নি সেগুলো নিয়ে ভাবছি না।
আমরা এখন শক্তিশালী একটি দল স্বাগতিক দেশটির বিপক্ষে জয়ে চোখ রাখছি অধিনায়কের আত্মবিশ্বাসও জানান দিচ্ছে লড়াইটা হবে সমানে সমান। মালদ্বীপ প্রথম ম্যাচে কি করেছে সেটা নিয়ে আমি চিন্তিত নই, আমাদের পুরো মনোযোগ এই ম্যাচ নিয়ে। স্বাগতিক দেশ হিসেবে তারা দর্শক সমর্থন বেশি পাবে, কিন্তু আমরাও সব নিয়ে মাথা ঘামাচ্ছি না। মালদ্বীপ অবশ্য প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে, তাই তো মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ বধের পরিকল্পনা স্পষ্ট। আলী আশফাক ও আলী ফাসিররা তাই থাকবেন মরিয়া। বর্তমান বাংলাদেশ দলটি অনেক আত্মবিশ্বাসী। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়েও যেভাবে লড়েছে তাতে বিষয়টা পরিষ্কার। তবে আমরাও তাদের বিপক্ষে কৌশলী ফুটবল খেলব আর জয়ের জন্যই মাঠে নামব। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রবাসী বাঙালিদের সমর্থনে উজ্জীবিত বাংলাদেশ এ ম্যাচে পাবে না আগের মতো দর্শক। আয়োজক দেশটি টিকিট বিক্রির ক্ষেত্রে এনেছে বিধিনিষেধ, তাই তো কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রবাসী বাঙালিরা। শ্রীলঙ্কার সাথে জয় এবং ভারতের সাথে ড্রতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ দলের চ্যালেঞ্জ এখন মালদ্বীপে আলী আশফাকদের আক্রমণ ভাগ সামলানো। 90 মিনিটের ম্যাচে জয় চায় দুই দলই, তবে স্বাগতিকদের বিপক্ষে দর্শকদের পূর্ণ সমর্থন পাবে না বেঙ্গল টাইগার্সরা, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে নামছে দুই লাতিন জায়ান্ট। কাল ভোর 5টায় প্যারাগুয়ে আতিথ্য নেবে আর্জেন্টিনা। এর কিছুক্ষণ পর ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলার। লাতিন অঞ্চলের বাছাইয়ে 8 ম্যাচে 5 জয় আর 3 ড্রতে টেবিলের 2-এ আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে বলিভিয়াকে হারিয়ে উজ্জীবিত কোপা চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক হিরো মেসির দুরন্ত ফর্ম এই ম্যাচেও চাইবে আলবিসেলেস্তে। ইনজুরিতে দিবালা ও আগুয়েরো নেই। ফ্রন্টলাইনে মেসি মার্তিনেজের আস্থা আকাশী নীলদের। অন্যদিকে উড়ন্ত ফর্মে ব্রাজিল। বাছাই পর্বে টানা 9ম জয়ের খোঁজে নামবে সেলেসাওরা। ইনজুরিতে রিচার্লিসন ও ফিরমিনোকে পাওয়া যাচ্ছে না। টানা ম্যাচের ধকল কাটাতে বিশ্রামে থাকতে পারেন নেইমার। আক্রমণ ভাগের দায়িত্বে ভিনিসিয়াস জেসুসের সঙ্গী বারবোসা। দুই দলের 14 দেখায় 10 বার জিতেছে ব্রাজিল, 1 ম্যাচে সফল ভেনেজুয়েলা। টানা 37 ম্যাচের অপরাজিত থাকা ইতালির যাত্রা থামিয়ে দিল স্পেন। ইউফা নেশনস লিগে মানচিনির দলকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে এনরিকের শিষ্যরা। সানসিরোতে জোড়া গোল করে জয়ের নায়ক ফেরান তোরেস। 3 মাস আগে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইতালির কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল স্পেন। নেশনস লিগের সেমিফাইনালের ম্যাচের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ চালায় স্প্যানিশরা। সুযোগ পেয়েই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ফেরান তোরেস। প্রথমার্ধে যোগ করার সময়ে জোড়া পূর্ণ করে ব্যবধান 2-0 করেন এই ফরোয়ার্ড। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা ইতালি 42 মিনিটে 10 জনের দলে পরিণত হয়। শেষ দিকে পেল্লেগ্রিনির গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি আজুরিরা। বেলজিয়াম ও ফ্রান্সের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে রোববার শিরোপা লড়াইয়ে নামবে স্পেন। এদিকে নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। ইউরোর পর থেকে অফ ফর্মে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ের বসনিয়া ও ইউক্রেনের সাথে ড্রয়ের পর সবশেষ ফিনল্যান্ডকে হারিয়ে স্বস্তি ফিরেছে দেশমের দলে। এনগোলো কান্তের অনুপস্থিতি চিন্তার কারণ। মিডফিল্ডে পল পগবার ওপর বাড়তি দায়িত্ব। আক্রমণভাবে এমবাপে বেনজেমা জুটির ওপর নির্ভর করবে সাফল্য। অন্যদিকে সবশেষ 3 ম্যাচ জিতে চাঙ্গা বেলজিয়াম, যেখানে প্রতিপক্ষের জালে দিয়েছে 9 গোল। কেভিন ডি ব্রুইনা ফেরার হাজার্ড ও লুকাকুকে নিয়ে ফ্রন্টলাইনে নির্ভর কোচ রবের্তো মার্তিনেজ। র্যাঙ্কিংয়ের চূড়ায় থেকেও মেজর ট্রফি না জেতার আক্ষেপ ঘোচাতে মরিয়া রেড ডেভিলস। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।